আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ জমানায় কারারুদ্ধ এবং নিগ্রহের শিকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্যে লন্ডন গমনের কথা আমরা সবাই কম বেশি জানি। প্রথম দিকে আমরা জেনেছিলাম যে তিনি লন্ডনে কিছুদিন থাকবেন এবং তার পুত্রের এবং পুত্রবধূ এবং নাতিদের সঙ্গে বা নাতনির সঙ্গে সময় কাটিয়ে তার যেটা মানসিক প্রশান্তি, সেই মানসিক প্রশান্তি লাভের পর তিনি আরও অধিকতর চিকিৎসার জন্য তিনি আমেরিকাতে যেতে পারেন এবং তার সেই যে বিদেশ গমন নিয়ে আমাদের রাজনীতিতে একটা বিশাল, যাকে বলা হয় প্রাপ্তি, একটা স্বীকৃতি এবং একই সঙ্গে একটি অভূতপূর্ব ঘটনা আমরা দেখলাম। সেটা হলো যে রাজনীতিতে দীর্ঘ সময় যারা থাকেন তাদের সঙ্গে অন্যান্য দেশের যে বন্ধুত্বটা হয়ে যায়, সেই বন্ধুত্বটা আসলে অকৃত্রিম, দীর্ঘস্থায়ী এবং এই সম্পর্কগুলো রেসপন্ড করে। যেমন ধরুন শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক, এই সম্পর্কটি শেখ হাসিনার এখন যে দুর্দিন, সেই দুর্দিনের সময়টিতে যেভাবে ভারত রেসপন্ড করছে, এতে করে দেখা গেল যে রাজনীতির একটা স্কেল রয়েছে, সেই স্কেলে আসলে অরাজনৈতিক ব্যক্তিবর্গ কখনই পৌঁছাতে পারে না। যেমন ধরুন বাংলাদেশের মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, তারা এখন আমেরিকা প্রবাসী, কিন্তু রাজনৈতিকভাবে যেহেতু তাদের ওইরকম কোনো অবস্থা ছিল না, ফলে আমেরিকাতে তারা অন্য সাধারণ উদ্বাস্তুদের মতো তারা ঘুরে বেড়াচ্ছেন পথে ঘাটে মাঠে এবং তাদের একটা গোপন জীবন। তো যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক দলটির প্রতিভূ, সেই রাজনৈতিক দলটির একটি ঐতিহাসিক যে সম্পর্ক, পররাষ্ট্রনীতির সম্পর্ক, সেটি তারা তৈরি করেছিল জিয়াউর রহমানের জমানাতেই সৌদি আরবের সঙ্গে, চীনের সঙ্গে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে। তো তারই প্রেক্ষাপটে কাতারের সঙ্গেও তাদের একটা সম্পর্ক ছিল। আমরা যেটা জানি যে কাতারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো। এখন যিনি কাতারের আমির রয়েছেন, তার বাবার সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। আর বর্তমান যিনি আমির রয়েছেন, তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত, অত্যন্ত চৌকুশ এবং এই পৃথিবীতে যে কজন রাষ্ট্রনায়ক রয়েছে, ধরা হয়ে থাকে যে শিক্ষা দীক্ষায় এবং রাষ্ট্র পরিচালনায় তার যে আধুনিকতা রয়েছে, তার যে দক্ষতা রয়েছে, এটির সঙ্গে আসলে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের তুলনাই করা চলে না। তো বেগম খালেদা জিয়া যখন ইংল্যান্ডে যাবেন, তখন হঠাৎ করে আমরা যখন জানলাম যে কাতারের আমির তার যে রাজকীয় বিমানবহর রয়েছে, সেই বিমানবহর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি তিনি দেবেন সৌজন্যতার নিদর্শন স্বরূপ, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এবং বেগম খালেদা জিয়ার সম্মান এবং মর্যাদার স্বীকৃত স্বরূপ। এবং এটি যখন এলো, তখন যারা বেগম জিয়াকে তুচ্ছ করতেন, তাচ্ছিল্য করতেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন, তারা রীতিমতো টাসকি খেয়ে গেলেন এবং তাদের একটা অন্তর্জ্বালা শুরু হয়ে গেল। না পারেন তারা বলতে, না পারেন তারা সহ্য করতে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাষ্ট্র ক্ষমতা আছেন, তার মধ্যে এক ধরনের কেমন কিন্তু কিন্তু ভাব, বা এটা কি হলো, এটা না হলেও তো পারতো, আমি এত বড় নোবেল লরিয়েট, তো আমার জন্য তো এভাবে আসলে ওরকম কিছু হচ্ছে না। এর মধ্যে আমরা দেখলাম যে তিনি চীনে যাবেন এবং প্রচার করা হলো চীনের সরকার তাকে একটা চার্টার্ড প্লেনে করে, সরকারের একটা বিশেষ বিমানে করে নেওয়া হবে। সেটা সামরিক বিমান হতে পারে, চীনের প্রেসিডেন্টের স্পেশাল বিমান হতে পারে, অথবা তাদের যে সকল বহরে কতগুলো বসানো থাকে বিমান, পৃথিবীর ভিভিআইপিদেরকে আনা নেওয়ার জন্য। তো এরকম কোনো বিমান হয়তো পাঠানো হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, তাদের যে কমার্শিয়াল প্লেনগুলো রয়েছে, ওইরকম একটি বিমান ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পাঠানো হলো। কিন্তু আসার সময় তো নিয়ে আবার সেই বিমানে করে না এসে কীভাবে যেন আসলেন। এনিওয়ে, কিন্তু এই যে
বেগম জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের যে একটা ভাইব, এই ভাইবটা তৈরি করার যে চেষ্টা করলো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়ার যে আন্তর্জাতিকতা, সেই আন্তর্জাতিকতার কাছে রীতিমতো ধরা খেলেন। তিনি ইংল্যান্ডে গেলেন, তার চিকিৎসা হলো, এবং তার চিকিৎসাতে যেটা আমি অনুমান করি সেটা হলো যে তার বেশিরভাগ যে রোগ এবং বালাই এটি শরীরের সঙ্গে বসে গিয়েছে, এবং ওগুলো পরিচর্যা করতে হবে, নিয়মিত তদারক করতে হবে, নিয়মিত মেডিসিন খেতে হবে। যেমন তার আর্থাইটিস, বাতের রোগ, এটি তার মূলত রোগ। তো লন্ডনে যে সকল চিকিৎসা করা হয়েছে, যা কিছু করা হয়েছে, তাতে ওরকমভাবে একেবারে আহামরি মেজর কোনো রোগ, যেই রোগে তাকে কাবু করতে পারে, কিংবা যেই রোগে কোনো অপারেশন দরকার বা যেই রোগের ইমিডিয়েট কোনো চিকিৎসা করা দরকার, ওইরকম কোনো রোগবালাই তার মধ্যে পাওয়া যায়নি। ফলে কি হলো, তাকে আর ওই আমেরিকাতে যাওয়ার যে প্রয়োজনীয়তা, ওটা আর দেখা দিল না। তিনি হাসপাতাল থেকে বাসায় চলে এলেন, এবং এই যে হাসপাতাল থেকে বাসায় চলে আসার পর তার মধ্যে র্যাডিক্যাল কতগুলো পরিবর্তন দেখা গেল। তিনি আত্মবিশ্বাস ফিরে পেলেন, এবং তার ভিতর রোগ বালাই নেই। তিনি আবার সুস্থ হতে পারেন বা পারবেন, রাজনীতি করতে পারবেন, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবেন, দলের নেতৃত্ব দিতে পারবেন। এই বিষয়গুলো তার রক্তের মধ্যে একটা শিহরণ খেলে যেতে লাগলো। ফলে খুব অল্প কয়েকদিন পরে দেখলাম যে বিএনপির একটি অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিলেন, এবং সেখানে নেতাকর্মীদের সাথে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তারেক রহমান সাহেব পিছনে দাঁড়িয়েছিলেন, ডক্টর জাহিদও পিছনে দাঁড়িয়েছিলেন, এবং তিনি যে বসা অবস্থায় বক্তব্য দিয়েছেন, তাকে যথেষ্ট মার্জিত, উজ্জ্বল, যথেষ্ট শক্তিশালী এবং অনেক গোছানো, এবং তার যে দীপ্তিময় যে চেহারা, তার চেহারার যে স্বাভাবিক সৌন্দর্য, মানুষ বয়স্ক হলে সাধারণত চেহারা বিকৃত হয়ে যায়, ভীষণ রকম বিকৃত হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের বয়স হওয়ার পরে তার বয়সের গাম্ভীর্যের কারণে তার চেহারার মধ্যে এক ধরনের সম্মানের এবং মর্যাদার মাধুর্যময়তা ফুটে ওঠে, যেটি বেগম জিয়ার যে লন্ডনে বসে তিনি যে ভার্চুয়াল বৈঠকটি করলেন, তার মধ্যে সেটা ফুটে উঠল। এবং তিনি সেখানে যে বক্তব্য দিলেন, লিখিত বক্তব্য, কিন্তু অত্যন্ত পরিশীলিত, কোনো রাগ নাই, ক্ষোভ নাই, ক্রোধ নাই, শান্ত, ধীর এবং স্থির। এবং তিনি সারা জীবনে ধীর স্থির, কিন্তু এই সময়টিতে বয়স যেন তাকে আরও ধীর এবং স্থির করে তুলেছে। তো এটা বিএনপি যারা লোকজন, তাদের জন্য যতই সুসংবাদ হোক না কেন, যারা বিএনপিকে পিছিয়ে রাখতে চায়, বিএনপি রাজনীতিকে অবদমিত করতে চায়, বিএনপিকে যারা শত্রু ভাবে, তাদের জন্য বেগম খালেদা জিয়া একটা রীতিমতো অ্যাটম বোমা। ফলে তিনি বাংলাদেশে আসবেন কি আসবেন না, আবার -2 হবে কি হবে না, এসব নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়তে লাগলো। সত্য মিথ্যা আমরা কিছুই জানি না, কিন্তু মানুষের মুখে যা রটে তার কিছু না কিছু বটে। হয়তো আমরা অনেক কিছু চিন্তা করি বা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু পেছনে একটা শক্তিশালী নেটওয়ার্ক থাকার কারণে, পেছনে একটা শক্তিশালী যুক্তি থাকার কারণে সেই জিনিসগুলো আমাদের করা হয়ে ওঠে না। তো 1-11 বা 2-11 বা 3-11 এই ধরনের যে প্ল্যান প্রোগ্রাম, অর্থাৎ 1-11 ধারাবাহিকতায় 2-11, 2-11 ধারাবাহিকতায় 3-11, এগুলো ঘটানোর জন্য যে লোকজন নেই বা চিন্তা ভাবনা করছে না, তা কিন্তু মানে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কিন্তু এই জিনিসগুলো সফল হচ্ছে না, এই কারণ হলো যে রাজনৈতিক অঙ্গনে, অর্থাৎ 1-11 বা 2-11 বিরোধী যে শক্তি সমূহ রয়েছে, তাদের যে দৃঢ়তা, তাদের যে ঐক্যবদ্ধতা, এর কারণে এই কুশীলভরা আর সেই সাহস পায়নি। তো যাই হোক, বেগম খালেদা জিয়া আসবেন কবে, তারপরে তারেক জিয়া আসবেন কবে, এগুলো নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, সন্দেহ বাড়ছে, গুজব বাড়ছে, ঠিক সেই সময়টাতে আমরা জানলাম যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসছে। সাংগতিক কারণে আমরা আগে জেনেছিলাম যে কাতারের আমিরের সেই এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সেটা না, তিনি বিমানের একটা রেগুলার ফ্লাইটে আসবেন। এবং এখানে তাকে অনেকে রীতিমতো মিসকিন বানানোর চেষ্টা করলেন, আবার অনেকে সেই মিসকিনের মধ্যে তাকে গৌরবান্বিত বানানোর চেষ্টা করলেন।
লন্ডন থেকে যে বিমানে রেগুলার যে ফ্লাইট আসে, তো সেই ফ্লাইটটি সিলেট হয়ে আসে। তো বিমানের পক্ষ থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল যে ম্যাডাম আপনার সৌজন্যে এই ফ্লাইটটি ঢাকাতে ল্যান্ড করানো হবে, তারপরে সিলেট যাবে। তো বেগম যে এই প্রস্তাব নাকচ করে বলেছেন যে না, এতগুলো যাত্রী, তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই। এরপর তিনি বলেছেন যে আমি সিলেটেই অবতরণ করব এবং সেখান থেকে ঢাকা আসবো অ্যাজ ইউজুয়াল। তো এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক বার্তা হচ্ছে। ঠিক এই সময়টিতে আবার নতুন করে আমরা জানলাম যে না, তিনি বিমানের ফ্লাইটে আসছেন না, তিনি কাতারের আমিরের ফ্লাইটে আসছেন, অর্থাৎ তার দেওয়া যে উপহার এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করিয়ে আসছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা কাতারে গিয়েছিলেন, সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু কাতারের আমিরের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। তো এই জন্য কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সরকারের কোনো ফন্দি ফিকির কিংবা সরকারের কোনো যাকে বলা হয় ইতিবাচক নেতিবাচক, এগুলো নিয়েও মানুষ কিন্তু নানা রকম সংযোগ খোঁজার চেষ্টা করছে এবং নানা রকম সমালোচনা করার চেষ্টা করছে যে পর্দার আড়ালে অনেক কিছু খেলাধুলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে বিএনপির ডিপ্লোম্যাসির সঙ্গে পেরে ওঠে নাই। ঘটনা যাই হোক না কেন, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, বাংলাদেশের কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি তার জীবন সায়াহ্নে এসে বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্রের কর্ণধার বা প্রধানের নিকট থেকে যে সম্মান এবং মর্যাদা তিনি পেলেন, এটা আমাদের জন্য একটা ইতিবাচক বিষয় এবং এই জন্য কাতারের আমির এবং কাতার সরকারকে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। বেগম জিয়া বাংলাদেশে আসছেন, আসার পর বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশে তিনি অবশ্যই তার যে সুদীর্ঘকালের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন, তার দলের সমস্যাগুলো তিনি চিহ্নিত করবেন এবং রাজনীতিতে তিনি একটি দিক নির্দেশনা দিবেন। এর কারণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে, চলমান রাজনীতিতে তিনি বিভিন্ন দিক থেকে কিংবদন্তি, জেল খেটেছেন, জেল থেকে বের হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন। তো উত্থান এবং পতনের অনেক যে ধারা উপধারা, সব কিছুর মধ্যেই তিনি যে বেগম জিয়া, তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং বিএনপির নেতা, এই তিনটি পরিচয় একত্রে তিনি ধারণ করেছেন। তাকে কখনো বলা হয়নি যে তিনি দেশ বিক্রি করে দিয়েছেন, তাকে কখনো বলা হয়নি তিনি আমেরিকার দালাল, ভারতের দালাল কিংবা চীনের দালাল অথবা সৌদি আরবের দালাল। তার বিরুদ্ধে কখনো বলা হয়নি যে তিনি বিদেশি কোনো শক্তির দোসর। তিনি কারো পরামর্শে রাষ্ট্র চালান, বিদেশি শক্তির পরামর্শে, কিংবা বিদেশি কোনো কোম্পানির সাথে লেনদেন করে তিনি বা তার পরিবার আখের গোছান, এই ধরনের কোনো বদনাম বিরোধী পক্ষ তো দূরের কথা, একেবারে ইবলিশ শয়তানও মানুষের মনে ওয়াসা দিতে পারেননি। তো কাজেই এত ভিড়ের মধ্যে, এত কন্টামিনেশন, দূষিত আবহাওয়ার মধ্যে তিনি যে বেগম খালেদা জিয়া, তিনি যে সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে একজন মহিয়সী নারী এবং সম্মানিত নারী, এই পরিচয়গুলো যে তিনি ধরে রাখতে পেরেছেন, এটাও বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক ধারা এবং অনুকরণীয়।